ট্রেডিংয়ের দুনিয়ায় লড়াইটা কিন্তু সবসময় জমজমাট, আর আজকের লড়াইটা দুই মহারথীর মধ্যে। একদিকে আছে ফরেক্স মার্কেট আর অন্যদিকে স্টক মার্কেট। কোনটা কাদের জন্য বেশি সুবিধাজনক? চলুন আজ এই দুই হেভিওয়েটের লড়াইয়ে এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো আজকের এই লড়াইয়ের জন্য আমাদের এজেন্ডাটা একবার দেখে নিই। প্রথমে আমরা দেখব প্রতিদ্বন্দ্বীর তালিকা, মানে ট্রেড করার জন্য অপশন কার বেশি। এরপর আসবে সময়ের খেলা, মানে ট্রেডিং আওয়ার্স। তারপর আমরা খরচের হিসাব দেখব, মানে ট্রেড করতে গিয়ে কোথায় কেমন খরচ হয়। এরপর দেখব ক্ষমতার দাপট, মানে কোন বাজারটা বেশি শক্তিশালী। আর সবশেষে আসবে ফাইনাল স্কোর কার্ড, যেখানে আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা নেব। চলুন তাহলে প্রথম রাউন্ডটা শুরু করা যাক। এই রাউন্ডে আমরা দেখব কোন মার্কেট ট্রেডারদের জন্য বেশি অপশন বা বিকল্প নিয়ে আসে। এখানে মূল প্রশ্নটা হলো, হাজার হাজার বিকল্পের মধ্যে থেকে বেছে নেওয়া ভালো, নাকি অল্প কয়েকটা নির্দিষ্ট দিকে মনোযোগ দেয়াই বেশি কাজের? যে কোনো ট্রেডারের জন্যই কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফোকাসটা ঠিক কোথায় করা উচিত? নিজের মনোযোগ কি হাজারটার দিকে ছড়িয়ে দেওয়া ঠিক, নাকি অল্প কয়েকটা বাছাই করা অ্যাসেটের ওপর ভালোভাবে নজর রাখা উচিত? দেখা যাক ফরেক্স আর স্টক মার্কেট এই প্রশ্নের কি উত্তর দেয়। স্টক মার্কেটের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে শুধু এনওয়াইএসসি আর ন্যাসডেক মিলেই প্রায় ৫,৮০০টা কোম্পানির শেয়ার লিস্টেড আছে। ভাবা যায় এটা একদিকে যেমন বিশাল সুযোগের একটা সমুদ্র, তেমনি এর মানে হল সেরা সুযোগটা খুঁজে বের করতে গেলে অমছ পরিমাণ রিসার্চ আর অ্যানালিসিস দরকার। ব্যাপারটা একবার ভেবে দেখুন, এই ৫,৮০০টা কোম্পানির প্রত্যেকটার আর্থিক অবস্থা, ভবিষ্যতের সম্ভাবনা আর বাজারের হালচাল নিয়ে গবেষণা করতে হবে। একজন সাধারণ ট্রেডারের পক্ষে এটা প্রায় অসম্ভব একটা কাজ। আর ঠিক এই কারণেই বেশিরভাগ স্টক ট্রেডাররা নির্দিষ্ট কিছু সেক্টর বা নির্দিষ্ট ধরনের কোম্পানির উপর ফোকাস করেন। আর এবার যদি আমরা ফরেক্স মার্কেটের দিকে তাকাই, এখানে ছবিটা কিন্তু একদম অন্যরকম। পৃথিবীতে অনেক দেশের কারেন্সি থাকলেও এই মার্কেটের সিংহভাগ লেনদেন হয় মাত্র 7টা প্রধান কারেন্সি পেয়ারকে ঘিরে, যেমন ধরুন ইউরো ডলার বা পাউন্ড ইয়েন। এর মানে হল হাজার হাজার কোম্পানির পেছনে না ছুটে একজন ফরেক্স ট্রেডার মাত্র কয়েকটি দেশের অর্থনীতির ওপর গভীর মনোযোগ দিতে পারেন। দেখুন, এই পার্থক্যের গুরুত্ব কিন্তু বিশাল। যখন ফোকাসটা মাত্র কয়েকটি কারেন্সি পেয়ারের ওপর থাকে, তখন সেগুলোর দামকে প্রভাবিত করে এমন বিষয়গুলো যেমন সেন্ট্রাল ব্যাংকের পলিসি বা ম্যাক্রো ইকোনমিক ডেটা অনেক গভীরভাবে বোঝা যায়। হাজার হাজার স্টকের ক্ষেত্রে এতটা গভীর অ্যানালিসিস করা কিন্তু প্রায় অসম্ভব। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি, সময়ের খেলা। চলুন দেখি কোন মার্কেট ট্রেডিংয়ের সময়ের ব্যাপারে বেশি স্বাধীনতা দেয়। প্রশ্ন হল, নির্দিষ্ট সময়ের গণ্ডিতে বাধা থাকা ভালো, নাকি ২৪ ঘন্টা খোলা একটা বাজারে ট্রেড করার সুবিধা নেওয়া ভালো? এই স্লাইডটা কিন্তু দুটি বাজারের মধ্যে একটা মৌলিক পার্থক্য খুব সুন্দরভাবে তুলে ধরেছে। একদিকে আছে স্টক মার্কেট, যা দিনের একটা নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকে, আর অন্যদিকে আছে ফরেক্স মার্কেট, যা সপ্তাহের ৫ দিন ২৪ ঘন্টাই অ্যাক্টিভ। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। স্টক মার্কেটকে অনেকটা একটা দোকানের মতো ভাবা যায়, যার খোলার এবং বন্ধ হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। বাজার বন্ধ তো লেনদেনও বন্ধ। কিন্তু ফরেক্স মার্কেট হলো একটা গ্লোবাল নেটওয়ার্ক, যা আসলে কখনো ঘুমায় না। নিউ ইয়র্কের সেশন যখন বন্ধ হয়, তখন টোকিওতে বাজার খুলে যায়, তারপর লন্ডনে। ফলে সপ্তাহের ৫ দিনই কিন্তু ২৪ ঘন্টা লিকুইডিটি বা তারল্য বজায় থাকে। তো সময় হয়েছে তৃতীয় রাউন্ডের, খরচের হিসাব। এবার আমরা খতিয়ে দেখব এই দুই বাজারে ট্রেড করতে আসলে খরচটা কেমন হয়। আচ্ছা, কম কমিশন মানে কি সবসময় কম খরচ? চলুন খুঁজে বের করা যাক। আজকাল অনেক স্টক ব্রোকার জিরো কমিশনের বিজ্ঞাপন দেয়, কিন্তু তার মানে কি ট্রেডিং একদম ফ্রি? আসলে ঠিক তা নয়। ফরেক্স মার্কেটে খরচের মূল উৎস হল এই বিড আস্ক স্প্রেড। সহজ কথায় বলতে গেলে এটা হলো যে কোনো কারেন্সির কেনা আর বেচার দামের মধ্যেকার খুব ছোট্ট একটা পার্থক্য। ব্রোকাররা মূলত এই পার্থক্য থেকেই লাভ করে। এই স্প্রেড ভিত্তিক মডেলের কারণে ফরেক্স মার্কেটে ট্রেডিংয়ের খরচটা প্রায়শই অনেক বেশি স্বচ্ছ হয়, আর অনেক ক্ষেত্রে স্টক মার্কেটের চেয়েও কমও হয়। স্টক মার্কেটে অনেক সময় কমিশনের বাইরেও কিন্তু অনেক লুকানো চার্জ থাকতে পারে, কিন্তু ফরেক্সে খরচটা একদম পরিষ্কার, যার মানে হলো লাভের বেশি অংশটা ট্রেডারের কাছেই থাকে। আর এবার যে রাউন্ডটা আসছে সেটা হয়তো সবচেয়ে ইন্টারেস্টিং, ক্ষমতার দাপট। এই রাউন্ডে আমরা দেখব কোন মার্কেট বড় খেলোয়াড়দের ম্যানিপুলেশন বা কারসাজির বিরুদ্ধে বেশি শক্তিশালী, মানে বড় ফান্ডগুলোর বিরুদ্ধে ছোট বিনিয়োগকারীদের জেতার সম্ভাবনা কোথায় বেশি থাকে। এই সংখ্যাটা একবার দেখুন, ৬.৬ ট্রিলিয়ন ডলার। এটাই ফরেক্স মার্কেটে একদিনের গড় লেনদেনের পরিমাণ। এটা এতই বিশাল একটা সংখ্যা যে এর কাছে স্টক মার্কেটকে একটা ছোট পুকুরের মতো মনে হয়।
আর ফরেক্স হলো একটা আস্ত মহাসাগর। আর এই বিশাল লেনদেনের মানে হলো বিশাল তারল্য বা লিকুইডিটি, মানে দামে বড় কোনো প্রভাব না ফেলেই সহজে কেনাবেচা করার ক্ষমতা। এই অসংখ্য পরিমাণ লিকুইডিটি ফরেক্স মার্কেটকে ম্যানিপুলেশন বা কারসাজির বিরুদ্ধে প্রায় দুর্ভেদ্য করে তোলে। যেমনটা এই স্লাইডে উদ্ধৃতিতে বলা হচ্ছে, বাজারের আকার এতটাই বড় যে কোনো একটা ফান্ড বা ব্যাংকের পক্ষে কোনো নির্দিষ্ট মুদ্রার দাম নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। স্টক মার্কেটে কিন্তু প্রায়ই দেখা যায় যে একটা বড় ফান্ড বিশাল অর্ডার দিয়ে কোনো শেয়ারের দাম মুহূর্তের মধ্যে ফেলে বা তুলে দেয়। কিন্তু ফরেক্স মার্কেটে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংকগুলো একসাথে মিলে কোনো প্রধান মুদ্রার দাম নিয়ন্ত্রণ করতে পারে না। এটাই ফরেক্সকে সব ধরনের ট্রেডারের জন্য একটা অনেক বেশি স্থিতিশীল এবং ন্যায্য ময়দান করে তোলে। ফরেক্সের আরও একটা বড় সুবিধা হলো এর ফ্লেক্সিবিলিটি। এখানে দাম বাড়ুক বা কমুক, দুই দিকেই লাভ করার সুযোগ আছে, কোনো বিধিনিষেধ ছাড়াই। স্টক মার্কেটে শর্ট সেলিং মানে দাম কমার উপর বাজি ধরা অনেক সময় বেশ কঠিন বা অতিরিক্ত ব্যয়বহুল একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো 4-4টে উত্তেজনাকর রাউন্ড তো শেষ হলো। এবার ফাইনাল স্কোর কার্ডটা দেখে নেওয়ার পালা, তাই না? চলুন দেখি কোন মার্কেট কোন বিভাগে জিতল, আর আজকের এই লড়াইয়ের সেরার শিরোপাটাই বা কে পেল। ফাইনাল স্কোর কার্ড আমাদের সামনে, আর ফলাফলটা বেশ পরিষ্কার। সরলতার বিভাগে কম বিকল্প থাকার কারণে ফরেক্স পরিষ্কার বিজয়ী। অ্যাক্সেসিবিলিটি বা সহজলভ্যতার দিক থেকেও 24 ঘন্টা খোলা থাকায় ফরেক্স অনেক এগিয়ে। তারল্য বা লিকুইডিটির দিক থেকে তো ফরেক্স স্টক মার্কেটকে নকআউট করে দিয়েছে। আর সবশেষে ন্যায্যতার দিক থেকেও কারসাজির ঝুঁকি কম থাকায় ফরেক্সই বিজয়ী। মনে হচ্ছে আমরা একজন পরিষ্কার চ্যাম্পিয়ন পেয়ে গেছি। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, এই লড়াইয়ে ফরেক্স জিতল ঠিকই, কিন্তু তার মানে কি এটাই সবার জন্য সেরা বিকল্প? ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। ফরেক্স নাকি স্টক, এই পছন্দটা আসলে নির্ভর করে একজন ট্রেডারের ব্যক্তিগত স্ট্র্যাটেজি, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং পছন্দের ওপর। তবে একটা কথা মনে রাখতে হবে, ফিন্যান্সের জগতে নতুন চ্যালেঞ্জের কিন্তু সব সময়ই আসছে। ফরেক্সের পরবর্তী প্রতিযোগী কে হতে পারে? ক্রিপ্টোকারেন্সি? সেটা না হয় আরেকদিনের আলোচনার জন্য তোলা থাক।